আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির মাঝে হরমুজ থেকে ৬ জাহাজকে ফেরত পাঠালো আইআরজিসি। গোলাবারুদ ফুরিয়ে আসার কথা অস্বীকার ট্রাম্পের। ইসরায়েলের সাথে নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী সিরিয়া, তবে নিজেদের সার্বভৌমত্ব গোলান মালভূমির আধিপত্য ছাড়বেন না প্রেসিডেন্ট আহমেদ আল শারা। হাসপাতালে রোগী ভাগাতে রাজধানীতে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। ঢাকার বাইরে থেকে আগতরাই টার্গেট। প্রতারণার বিনিময়ে পান। সংকটে বাসাবাড়িতে জ্বলছে না চুলা, পাম্পে দীর্ঘ সারি। কমিশন বাড়ানো সহ দাবি আদায়ে সরকারকে 23 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিলেন সিএনজি পাম্প মালিকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের হামলা থামলেও হরমুজ ও বাব এল মন্দেব প্রণালী ঘিরে উত্তেজনা কমেনি। গুরুত্বপূর্ণ জলপথটিতে নৌ চলাচল প্রায় নেই বললেই চলে। গেল কয়েক ঘন্টায় অন্তত 6টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠিয়েছে ইরান। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি সংঘাত। এই অবস্থায় অস্ত্র ও গোলাবারুদের মজুদের কোনো ঘাটতি নেই বলে স্পষ্ট জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি ভেঙে সপ্তাহ 2 আগে ইরানে আবার হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। লাগাতার 13 দিন ধরে চলে অভিযান। প্রতিদিনই টার্গেট হয় আইআরজিসির সামরিক সহ বহু বেসামরিক স্থাপনা। 2 সপ্তাহ পর টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে আগ্রাসন। রোববারও ইরানে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা স্থগিত রেখেছে তেহরানও। ফুরিয়ে আসছে গোলাবারুদের মজুদ, এমন প্রতিবেদন উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালে দেয়া এক লিখিত সাক্ষাৎকারে দাবি করেন অস্ত্রের মজুদ প্রয়োজন এবং যে কোনো দেশের তুলনায় অনেকবার। অবশ্য জাতিসংঘের মার্কিন প্রতিনিধি স্বীকার করেছেন আলোচনার সুযোগ তৈরি করতেই অভিযান স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। প্রেসিডেন্ট বলেছেন, আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে তৈরি। মধ্যপ্রাচ্যে আরও বেশি সামরিক সম্পদ মোতায়েন করা হচ্ছে। তিনি আলোচনার প্রক্রিয়া চালিয়ে যেতে কিছুটা সময় ও সুযোগ দিচ্ছেন। গত কয়েক সপ্তাহে ওমান, ইরান সহ আমাদের আরও বেশ কয়েকজন মধ্যস্থতাকারী সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে কারিগরি পর্যায় পর্যন্ত সব স্তরেই আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত। সম্প্রতি লোহিত সাগরে বাব এল মান্দেব প্রণালীতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলাও চালায় সৌদি আরব। ফলে হরমুজের পরই গুরুত্বপূর্ণ এই সমুদ্র পথকে ঘিরেও চলছে উত্তেজনা। অনিশ্চয়তার কারণে এই পথে জাহাজ নেই বললেই চলে। দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা করে যাচ্ছে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। তবে হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতা কাটেইনি। নিষেধাজ্ঞা অমান্য করে বিকল্প রুট দিয়ে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করে 6 জাহাজ। রাজনীতিতে হঠাৎই নতুন মোড়। চিরবৈরী ইসরায়েলের সাথে এবার নিরাপত্তা চুক্তি করতে আগ্রহী সিরিয়া। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। কয়েক মধ্যস্থতায় ইসরায়েলের সাথে এই নিরাপত্তা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে দামেস্ক। তবে চুক্তি হলেও নিজেদের সার্বভৌমত্ব গোলান মালভূমির উপর অধিকার থেকে সিরিয়া সরে আসবে না বলে জানান শারা। ইসরায়েলের সাথে চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সংকট সমাধানের পথ খুলে যাবে বলেও মনে করেন সিরিয়ান। 1976 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর গোলান মালভূমির অধিকাংশ এলাকায় দখল করে ইসরায়েল। ধর্মীয় এবং ভূরাজনৈতিক কারণে এরপর থেকেই বিবাদ চলে আসছে সিরিয়া ইসরায়েলের। বাশার আল আসাদের পতনের পর ক্ষমতায় আসেন সাবেক আইএস নেতা আহমেদ আল শারা। এরপর থেকেই দক্ষিণ সিরিয়ায় একাধিকবার হামলা ও সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দামেস্ক বলছে তারা কোনো সামরিক সংঘাতে জড়াতে চায় না, বরং উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধান খুঁজছে। এ লক্ষ্যে ইসরায়েলের সাথে চুক্তিতে আগ্রহী সিরিয়া। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা দেওয়া সাক্ষাৎকার এমনটি জানান সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইসরায়েলের সাথে আমরা একটি কার্যকর নিরাপত্তা চুক্তির চেষ্টা করছি। এই ইস্যুতে বিভিন্ন দেশ আমাদের সহায়তা করছে, কারণ চলমান সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তবে এক্ষেত্রে সিরিয়ার সার্বভৌমত্বে কোনো আঘাত আসবে না। লেবানন নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট। বলেন, লেবাননে কোনো সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা নেই সিরিয়ার। লেবাননের অস্ত্রের নিয়ন্ত্রণ এবং যুদ্ধ শান্তির সিদ্ধান্ত নেয়ার একচ্ছত্র ক্ষমতা শুধু দেশটির রাষ্ট্রের হাতেই থাকা উচিত। লেবাননে অস্থিতিশীলতা তৈরি হলে তার সরাসরি প্রভাব পড়বে সিরিয়ায়। আর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাত আরও বিস্তৃত হলে পুরো অঞ্চলকে ভয়াবহ পরিস্থিতির মুখে। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও কথা বলেন শারা। তার ভাষ্য, শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিলেই হবে না, সিরিয়াকে পুনর্গঠনে যুক্তরাষ্ট্র প্রণীত সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকেও বাদ দিতে হবে।
আমাদের ওপর থেকে যতই অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক না কেন, মূল সমস্যা হচ্ছে সিরিয়াকে কালো তালে এই মুহূর্তে অতিরিক্ত ভাড়া আদায় অথবা নির্দিষ্ট অ্যাম্বুলেন্সে যেতে বাধ্য করার অভিযোগ নতুন নয়। আমরা খুঁজে দেখেছি এর চাইতেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় রোগী ও তাদের স্বজনদের। রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অপরিচিত ও বিতর্কিত বেসরকারি হাসপাতালে রোগী পৌঁছে দিতে কাজ করে একটি শক্তিশালী অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা অসহায় এবং অপরিচিত রোগীরাই এদের টার্গেট। রোগী কোন হাসপাতালে যাবেন, কোথায় ভর্তি হবেন, কোন ডাক্তারের কাছে চিকিৎসা নেবেন, অনেক সময় সেই সিদ্ধান্ত অ্যাম্বুলেন্স চালকরাই দেন। আর এই প্রতারণার জন্য ভালো কমিশন পান। দেখুন সহকর্মী আরিফুর রহমান সবুজের অনুসন্ধান। ছবি তুলেছেন আরেক সহকর্মী জিহাদ ইসলাম। ঢাকা মেডিকেলের এমন পরিস্থিতি কয়েকদিন পর্যবেক্ষণ করি আমরা। দেখি রোগী ও স্বজনদের অসহায়ত্ব। তারা ঢাকায় আসেন ভালো চিকিৎসা সেবার আশায়, কিন্তু জায়গা জুটে না সরকারি হাসপাতালে। অধিকাংশ রোগীর কান্না, স্বজনদের উৎকণ্ঠা, ছুটোছুটির মধ্যে তাদের ঘিরে ধরে দালাল চক্র। অসহায় মুহূর্তের সুযোগে রোগীর চিকিৎসার সিদ্ধান্ত ধীরে ধীরে চলে যায় চক্রের কবজায়। যারা সাধারণ লোক তারা চিকিৎসা ওরকম ভাবে পায় না, অনেক ঘুরতে হয়, কারণ অনেক ঘুরতে হয়। অনেক সময় বলে যে প্রাইভেটে চলে যেতে, বলে কি যে আপনারা সেবা চান তো প্রাইভেটে চলে, এটা চান তো প্রাইভেটে চলে দেখেন। একজন অ্যাম্বুলেন্স চালকের ফোন নম্বর নিয়ে রাখি আমরা। অনুসন্ধানে নেমে স্বজন পরিচয়ে রোগী নিয়ে উঠি রাজধানীর পরিবার থেকে। চালক জানান, মগবাজারের বিএনকে নয়, আমাদের রোগীর চিকিৎসা হবে শ্যামলীর অর্থ কেয়ার অ্যান্ড জেনারেল হাসপাতালে। পথেই চালকের সহকারী বাবু খুলে বলেন পুরো ব্যবসার হিসাব। আমার কিন্তু নগদ 20,000 টাকা খারাপ। আমি সরাসরি বলতেছি, গাড়ি দিতে নলে মারে, মানে ওইখানে আপনারা নিয়ে গেলে আধা ঘন্টা পথ চলার পর অ্যাম্বুলেন্স থামে মোহাম্মদপুরের খিলজি রোডের একটি গলিতে। হাসপাতালের কর্মীরা যেন আমাদেরই অপেক্ষায় ছিলেন। ভেতরে নেয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় একের পর এক পরীক্ষা নিরীক্ষা। এর মধ্যেই রোগীর স্বজন। স্থানীয় আশপাশের জেলা সহ বিভিন্ন স্থানে আজও গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। কোথাও কোথাও সিএনজি পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। পরিবহন চালকরা বলছেন একদিকে গ্যাস নিতে দীর্ঘ সময় নষ্ট হচ্ছে, এরপরও চাহিদা মতো সরবরাহ মিলছে না। পরিবহন খাতের পাশাপাশি সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা, আবাসিক গ্রাহকদের উপরও। আমদানি করা এলএনজি রূপান্তর করে সরবরাহ করা হয় মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল থেকে। অগ্নি দুর্ঘটনায় গত মঙ্গলবার এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপরেই সংকট দেখা দেয়। এখন বর্তমানে ইংরেজ চলতেছে 28, 24, একদমই নাই। 20-এর নিচে নামলে পাম্প বন্ধ থাকবে। একবার বললে আমাকে 1.5 দিন যায়, আর এখন 3বার বড় নাকি 1 দিন। আমরা রোডের মধ্যে 3-4 ঘন্টা বসে থেকে পাম্পের আমরা কি করবো বলেন? আমরা গরিব মানুষ, কাজ করে খাই। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, গ্যাস পাওয়া যায় না, জনগণ কষ্ট করে, আমরা গাড়ি চালাইতে পারি না টাইম মতন। প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে 8 টাকা থেকে 13 টাকা 96 পয়সা কমিশন বাড়ানো সহ 4 দফা দাবি না মানলে 23 আগস্ট থেকে সারা দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকাল বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিক সমিতি। দুপুরে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি এই ঘোষণা দেয়। তবে চলমান গ্যাস সরবরাহ পরিস্থিতি বিবেচনায় 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশন